সব করা সত্যি এক হয়ে গেছে। ওয়াশিংটন ও নয়াদিল্লির এক অভূতপূর্ব কূটনৈতিক সমঝোতার কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে শেখ হাসিনার সাজা বা মৃত্যুদণ্ড স্থগিত করার কথা বলা হচ্ছে। তার আইনি ও রাজনৈতিক বাস্তবায়ন কতটা সম্ভব বলে আপনি মনে করেন? একটা নেগোসিয়েশনের বিষয় আসছে, সেইখানে সবচেয়ে মুখ্য ব্যাপার ছিল যে শেখ হাসিনা জোরালো ভাবে যখন বলছেন যে উনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসতে চান, এবং সেইটা উনি গত 5 তারিখে আরো জোরালো ভাবে বললেন, এবং সেটি আন্তর্জাতিক মহলে তোলপাড় করলেন বিষয়। তো ওইটা তো একটা চাপ তৈরি করে। তো সেটা উনি যে বাংলাদেশে আসতে চান এই ব্যাপারে উনি যে দৃঢ় অবস্থান নিয়ে, তো সেই ক্ষেত্রে তো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সমঝোতার বিষয় আছে, এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নিরাপত্তা। তো তার নিরাপত্তার ক্ষেত্রে আপনি এর মধ্যে দেখবেন যে জাতিসংঘ থেকে আবার বলা হলো। বাস্তবতার জায়গা থেকে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে এই বিষয়গুলি এখনো আলোচনার পর্যায়ে, তো এখনই বাস্তবতা অনুধাবন করাটা কঠিন। তবে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, ধরুন গত 2 সপ্তাহ ধরে প্রথমে সার্জিও গোর এলেন ঢাকায় এসে উনি শীর্ষ পর্যায়ে বৈঠক করলেন। বৈঠক করার পরে উনি ভারতের হাই কমিশনের সাথেও বৈঠক, তারপরে আবার তার যাওয়ার পরই যেটা হলো, তার ধরুন 4 থেকে 5 দিন পরে 5 তারিখে একটা বিষয় ঘটলো যে শেখ হাসিনার একটা প্রেস কনফারেন্স হলো, এবং সেই প্রেস কনফারেন্সটা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে পিক করেছে এই সংবাদ, এবং প্রায় একই দিনে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের একটা চুক্তি হলো, যেটা মক্কা চুক্তি বলা হচ্ছে। সেই চুক্তিতে বিষয়টা আসলে যে আপনার তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব পরস্পরকে যদি যে কোনো দেশকে আক্রমণ করা হয় তাহলে তারা ধরে নেবে যে, মানে ধরুন পাকিস্তানকে আক্রমণ করা হলে তার তুরস্ক এবং সৌদি আরব ধরে নেবে যে তাকে আক্রমণ করা। তো বিষয়টা রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই সব কারণ তো আছেই। তো ভারতের যে ব্যাপারটা হয় যে বাংলাদেশ কেন্দ্রিক তাদের সবচেয়ে বড় যে মাথা ব্যথা, সেটা হচ্ছে যে সিকিউরিটি কোশ্চেন, নিরাপত্তার প্রশ্ন। এই বিশাল একটা বর্ডার আছে, সেখানে তাদের নিরাপত্তা ঝুঁকি কি আছে সেটাই তারা মুক্তি। গত 2 বছরে তো সেই ঝুঁকির কিছু ব্যাপার এসছে, এবং সেটা খেয়াল করবেন যে আগে বলা হতো যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ভারতের চোখ দিয়ে হচ্ছে এই এলাকার রাজনীতিটাকে দেখ। তো সেটা গত 2 বছরে যথেষ্টই মনে হচ্ছিল যে না, আমেরিকান পলিসি এবং ভারতের পলিসি হতে পৃথক। কিন্তু আবার সেই জায়গাটিতে চলে এসছে বিষয়টা, কারোর সামনে ব্রিক্স সম্মেলন। তো ওই ব্রিক্স শীর্ষ সম্মেলনে কিন্তু এবার একটা বড় প্রশ্ন আছে যে 10টা দেশে যে সব শীর্ষ নেতারা আসবেন, সেখানে কিন্তু দেশকে এবার সামরিক জোটে রূপান্তরের একটা এজেন্ডা আছে। এইসব মিলিয়ে তার আগে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা জানতে পাচ্ছি বিভিন্ন কূটনৈতিক সূত্রে যে ভারতের সঙ্গে একটা বোঝাপড়ার জায়গাতে। তো এই কূটনৈতিক সূত্রগুলো থেকেই আমরা জানতে পারি যে এর মধ্যে যে নেগোসিয়েশন গুলো হলো, যে প্রথমে গোর এলেন, তারপরে পরাগ জয়েন হইলো, তারপরে দীনেশ ত্রিবেদী
বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং তারপরে তিনি দিল্লিতেও। তো সব মিলিয়ে একটা নেগোসিয়েশনের বিষয় আসছে, এবং সেইখানে সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে যেটা, যে বাংলাদেশের যে বাংলাদেশে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই মনে করছেন যে বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটেছে, এবং সেখানে যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। তো সেই কারণে এখানে ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রসেসটা যদি চালু করতে হয়, তাহলে হচ্ছে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে রিকনসিলিয়েশন। যতই বলা হোক যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ বা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কিন্তু বাস্তবতা তো সেটি নয়। সেই কারণে হচ্ছে একটা রিকনসিলিয়েশন। তো সেই রিকনসিলিয়েশনের বিষয়গুলোই হচ্ছে তারা মধ্যস্থতা করছে, যতটুকু আমরা কূটনৈতিক সূত্রগুলো থেকে জানি। তো সেইখানে সবচেয়ে মুখ্য ব্যাপার ছিল যে শেখ হাসিনা জোরালো ভাবে যখন বলছেন যে উনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসতে চান, এবং সেইটা উনি গত 5 তারিখে আরো জোরালো ভাবে বললেন, এবং সেটি আন্তর্জাতিক মহলে তোলপাড় করলেন বিষয়। তো ওইটা তো একটা চাপ তৈরি করে, হ্যাঁ। তো সেইটা উনি যে বাংলাদেশে আসতে চান এই ব্যাপারে উনি যে দৃঢ় অবস্থান নিয়েছে, তো সেই ক্ষেত্রে তো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সমঝোতার বিষয় আছে, এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নিরাপত্তা। তো তার নিরাপত্তার ক্ষেত্রে আপনি এর মধ্যে দেখবেন যে জাতিসংঘ থেকে আবার বলা হলো যে তারা জুলাই সংক্রান্ত কোনো মামলার ক্ষেত্রে বা কোনো ইয়ের ক্ষেত্রে সাক্ষী বা প্রমাণ কিছু দিতে পারবে, যেহেতু এখানে ডেথ সেন্টেন্সের ব্যাপার। হ্যাঁ, তো সেই প্রশ্নটা হঠাৎ করে এলো। হ্যাঁ, তো এইসব হলো, এবং এই প্রেক্ষাপটগুলো থেকে যে বিষয়টা হচ্ছে সিকিউরিটির প্রশ্নে সবচেয়ে বড় ব্যাপার হবে, তাহলে হচ্ছে সাজা স্থগিত করার প্রশ্ন, এবং সেটি খুব গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা হচ্ছে। এবং সর্বশেষ হচ্ছে অজিত দোভাল এবং সার্জিও গোরের 2 দিন ব্যাপী বৈঠক হলো। সেইখানে বেশ কিছু পয়েন্ট তারা ঐক্যমত হয়েছে, এবং সেই ঐক্যমত থেকে বিভিন্ন কূটনৈতিক সূত্রে আমরা জানতে পারছি যে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তনের বড় বিষয়টি হচ্ছে তার নিরাপত্তা, এবং নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে আইনগতভাবে তার যে সাজা হয়েছে সেটা আইনগতভাবেই কিভাবে স্থগিত করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। সেই আলোচনা যখন শুরু হয়েছে, তখন আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যিনি, উনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন যে জাহিদুর রহমান, উনি বলেছেন যে শেখ হাসিনার নিরাপত্তা এবং আইনি সহায়তার বিষয়টি তারা দেবে, প্রতিশ্রুতি দিয়েছে, এরকম একটি বক্তব্য উনি দিয়ে। তাহলে কি এই যে নেগোসিয়েশনের কথা আমরা শুনছি, এটিরই কি প্রতিফলন জাহিদুর রহমানের এমন বক্তব্য যে শেখ হাসিনা এলে পূর্ণ নিরাপত্তা এবং আইনি নিশ্চয়তা পাবেন? এটা কি নেপথ্যে প্রতিফলন এটি? জি। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা দেশে আসবেন, সাজা স্থগিত হবে এবং তিনি স্বাভাবিক রাজনীতি করতে পারবেন, এমন একটি পরিবেশ কি তৈরি হবে? সেটি তো আইনি প্রসঙ্গ আছে। হ্যাঁ, তো আসলে আইন তো নানান দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। যেমন কেউ কেউ বলবেন যে
24-এর 5ই আগস্ট পর্যন্ত দেশে কোনো আইনি সিচুয়েশনই ছিল না। বাস্তবতা কি ছিল সেটা আমরা সবাই জানি। 5ই আগস্টের পর থেকে যে আইনি ব্যবস্থাপনা, সেগুলি আসলে বিচার প্রক্রিয়া নানা কিছু বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। হ্যাঁ, তো বিচার প্রক্রিয়াটার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যেই হিউম্যান রাইটস ওয়াচ আইসিটি বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল। তো এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেসব রায় হচ্ছে, সেই রায়গুলিকে আইনগতভাবেই তো সুরাহা করতে হবে। তো সেই আইনগত সুরাহাটা তো আর কেউ রায়টা তো আর কেউ বাইরে থেকে বলে দিতে পারে না জুডিশিয়ারিকে, আন্তর্জাতিক মহল থেকে তো নয়। সেইটা খতিয়ে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যারা কাজ করছেন বিষয়টা নিয়ে, তারা বিষয়টা দেখছেন এইভাবে যে এইটার আইনি সহায়তা দিয়ে কিভাবে এই সাজাটা স্থগিত করা যায়। হ্যাঁ, এইভাবে দেখছেন বিষয়টা। উনি কি রাজনীতি করতে পারছেন, রাজনীতি করতে পারবেন কি মনে হচ্ছে? উনি দেশে স্বদেশ প্রত্যাবর্তন করবেন কেন? স্বদেশ প্রত্যাবর্তন করবেন সেটা তো উনি বারবারই বলছেন যে উনি দেশের মানুষের জন্য কাজ করতে চান, ক্ষমতা তার জন্য জরুরি নয়। হ্যাঁ, তো দেশে ফিল্ডে যে উনি রাজনৈতিক তার সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে উনি কাজ করবেন, সেটি তো তার আকাঙ্ক্ষা অবশ্যই আছে। আমরা যতটুকু জানতে পেরেছি এইসব নেগোসিয়েশন বা ক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে যে সরকারি আদেশে, সেটি তুলে নেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বা চূড়ান্ত কোনো আলোচনা হয়নি। তো সেইটি আসলে নির্ভরও করছে যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কিভাবে কাজ করছেন বা তারা কিভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকবেন বা কিভাবে কি তাদের কি সামনে লক্ষ্য আছে সেটি। কিন্তু এই মুহূর্তে যেহেতু প্রত্যাবর্তন ইস্যু, তার নিরাপত্তার ইস্যু এবং তার সাজা আইনগতভাবে সাজা স্থগিতের প্রশ্নটি মুক্ত, সেইটির মধ্যে বোধহয় এই আলোচনাটি সেকেন্ডারি হয়ে গেছে। তো অগণতান্ত্রিক শক্তির উত্থানকে প্রতিহত করতে হয়, তাহলে রাজনৈতিক সমঝোতাটা হতে হবে। মানে রাজনৈতিক সংগঠন দুটোর, মানে গুরুত্বপূর্ণ দুটি সংগঠনের আজকে যারা ক্ষমতায় আছেন তারা এবং যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তারা, তাদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা হইল। কিন্তু সেই সমঝোতার ক্ষেত্রে তো সরাসরি আলোচনার সুযোগ এখনো নেই। সুতরাং এটা আন্তর্জাতিক মধ্যস্থতায় কত দূরে এগোবে সেটি তো আমাদের দেখতে হবে। আরেকটি প্রশ্ন এসছে যে আপনার স্টোরিতেও এসছে, পর একজন হেড যিনি চীন থেকে বাংলাদেশে এলেন, চীনের সাথে বাংলাদেশ সফর, এই সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা কেন, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এখানে তো রাজনৈতিক ক্ষেত্রে দুটো বিষয় আছে। একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, আরেকটি হচ্ছে সম্মিলিতভাবে ব্রিক্স এর দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, তো ব্রিক্স এর গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে চীন এবং ভারত, রাশিয়া, হ্যাঁ, ব্রাজিল। তো এই অঞ্চলের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যে রাজনৈতিক সংকট, সেখানে তো চীন এবং ভারতকে একটি ঐক্যমতের জায়গায় পৌঁছতে হবে। হ্যাঁ, এছাড়া বে অফ বেঙ্গল আপনার মার্কিন সামরিক উপস্থিতি বা অন্যান্য বিষয়গুলো কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ হবে। সুতরাং এই নিরাপত্তাজনিত আলোচনা তো তাদের মধ্যে আছেই। তো বাংলাদেশ প্রশ্নে আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভারত হয়তো মনে করেছে যে চীনের সমর্থন থাকলে ভালো হয়।
তো সেটি জন্যে করার জন্য যখন এলেন নানান নিরাপত্তা ইস্যুতে, শুধু শেখ হাসিনার প্রত্যাপন জনিত নিরাপত্তা ইস্যুতে আর মুখ্য ছিল না পরাগজনের সফর। এখানে বিদেশি বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা আছে বাংলাদেশের ক্লায়েন্ট, সেগুলো নিয়ে ভারতের মাথা ব্যথা। এবার সেই কৌশলগত জায়গাটায় চীনের সমর্থন ভারতে লাগে। তো সেই কারণে হচ্ছে পরাগজন প্রথমে বেজিং গিয়েছে এবং সেখানে বেশ কিছু বিষয়, এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে, রাজনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এবং তারপরে উনি যেদিন ফিরেছেন বেজিং থেকে, তার পরদিনই কিন্তু উনি